নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণায়ও নিষেধাজ্ঞা, না মানলে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিল জাতীয় সংসদ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরো 10 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1,500। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। তুচ্ছ ঘটনায় ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, থমথমে পৌর এলাকা। জরুরি বিভাগে সেবাদান বন্ধ, রোগীদের দুর্ভোগ। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ভারত। দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক। দুঃখ প্রকাশের পরদিনই লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত। রাজধানীতে পেন গান আতঙ্ক, পুরান ঢাকায় যুবদল কর্মীকে গুলির ঘটনায় গ্রেফতার 2। ব্যবহৃত কলম আকৃতির অস্ত্র উদ্ধার, উৎসের খোঁজে গোয়েন্দা পুলিশ। এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই বিজয় দাবি। তেহরানে উল্লাস, খুলল হরমুজ প্রণালী, বিশ্ববাজারে কমল তেলের দাম। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। এর আওতায় অনলাইন অফলাইনে প্রচারণায়ও থাকছে নিষেধাজ্ঞা। বিচার করা যাবে নেতাকর্মীদেরও। রাখা হয়েছে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। এদিকে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিয়ে সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই অধ্যাদেশের বলে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইন বুধবার সংসদের প্রথম অধিবেশনের 81তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেন্সিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান আপত্তির সময় পার হয় তার সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান জামায়াত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ আরও 4টি বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন বিকেলে 3:30টায় আবারও শুরু হয় অধিবেশন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে প্রণীত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 10 শিশু।
হাসপাতালে ভর্তি হয়েছে 1437 জন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখও তাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছে, হামের টিকা দিতে পারি নাই। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে হুটকা হুটকা হইয়া আরে কি জানি হয়েছে। বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নুনতির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য মেজাজ কর্নার চালু আছে এখানে। যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এর জেরে বন্ধ হয়েছে জরুরি বিভাগের চিকিৎসা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে বাকবিতণ্ডা এবং সেখান থেকে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা সেবা জরুরি বিভাগ, যে জরুরি বিভাগটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ চিকিৎসা গ্রহণ করে, সেই জরুরি বিভাগের চিকিৎসা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে 21 হলের একজন শিক্ষার্থী এখানে আসেন চিকিৎসার জন্য এবং তাকে একটি ওষুধ প্রেসক্রাইব করা হয়, যে ওষুধটি তারা এখানে পাননি এবং আশেপাশের এলাকার ফার্মেসি খুঁজেও সে ওষুধটি তারা যখন পাননি, এখানে এসে সে ওষুধটি বদলে দেওয়ার জন্য তারা এখানকার কর্তব্যরত চিকিৎসকদেরকে জানান এবং তারপরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাদের এখানে একটি কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে এবং তারপর থেকে এখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন, অন্য পাশে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা অবস্থান করছেন। চিকিৎসকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের দাবি, তাদের অভিযোগ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপরে আক্রমণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদেরকে আক্রমণ করে তাদেরকে প্ররোচিত করেছেন এই সমস্যা বা এই জটিলতা তৈরি করার জন্য। এই মুহূর্তে এখানে পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং এখানে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসেছেন। আমরা এই মুহূর্তে জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি এই ছিল। আমার কাছে এই সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে ঢাকা, নয়াদিল্লি। ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বিকেলে এস জয়শঙ্কর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের ছবি দিয়ে জানান, বাংলাদেশের প্রতিনিধি দলকে আতিথেয়তা দিতে পেরে তিনি আনন্দিত। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকসহ আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গেও বৈঠক করেছেন খলিলুর রহমান। সীমান্ত হত্যায় ভারতের দুঃখ প্রকাশের পরদিনে লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। দ্রুত মরদেহ ফেরানোর দাবি জানিয়েছেন স্বজনরা।
বুধবার ভোরে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে শূন্য লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় 7 থেকে 8 বাংলাদেশি কাঁটা তারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমেই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক প্রায় বহু লোক জড়ো হয়েছে। এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। মরদেহ ফিরিয়ে আনতে সকাল 11টার দিকে পতাকা বৈঠক হয়েছে। দ্রুত মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ। সময় সংবাদ, লালমনিরহাট। চলতি অর্থ বছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে ডিল। সকালে সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সরাসরি বক্তব্য না দিলেও লিখিত উত্তর উত্থাপন করা হয়। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণে বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে মাঠে দুদক। এরই মধ্যে নথিপত্র তলব করে গণপূর্ত অধিদপ্তরের চিঠি দিয়েছে সংস্থাটি। অন্যদিকে সাব রেজিস্ট্রার বদলিতে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে বিড়ম্বনায় পড়েন খোদ স্পিকার ও সংসদ সদস্যরা। ক্ষোভ ছড়িয়ে পড়ে সংসদের বাইরেও। সংসদের বিশেষ কমিটিতেও এ নিয়ে হয়েছে আলোচনা। অনিয়ম, চরমভাবে অনিয়ম হয়েছে। সে অনিয়ম ব্যবস্থা নেব এইভাবে যে এখনই ব্যবস্থা নিলাম আর সব বের করে দিলাম, তাহলে তো সাউন্ড চলবে না। এর মাঝে জানা গেল 2022 সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম ও অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারে অনিয়ম খতিয়ে দেখতে গত ফেব্রুয়ারিতেই অনুসন্ধানে নামে দুদক। সম্প্রতি সে অনুসন্ধানের গতি বাড়াতে গণপূর্তকে 18 এপ্রিলের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। চিঠিতে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়াদ্দার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এদিকে অবৈধভাবে 286 সাব রেজিস্ট্রারকে বদলির মাধ্যমে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে। অনুসন্ধান চেয়ে এর মধ্যে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। ক্ষমতার দাপট এবং ক্ষমতার অপব্যবহার এই পর্যায়ে ছিল 282 জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। অভিযোগে লেখেন, অন্তর্বর্তী সরকারের আমলে 8 মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন নিয়ে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। দুর্নীতি দমনই হইল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র পেন গান। সম্প্রতি কোতোয়ালিতে যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত হয় কলম আকৃতির বিশেষ পিস্তল। এর সঙ্গে জড়িত সোহেল ওরফে কাল্লু সহ 2 জনকে গ্রেফতারের পর উদ্ধার হয়েছে অস্ত্রটি। কিভাবে অস্ত্রটি দেশে ঢুকলো তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান। দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যে গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো, এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত 3 এপ্রিল। সেদিন কোতোয়ালি থানা যুবদলের সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে বুকে গুলি করে সাইমন। তার সঙ্গে ছিল আরো কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করতেই গুলি করা হয়।
পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমন। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় পেনগান। এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যে এটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে 80,000 টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট শর্ত মেনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পূর্ণাঙ্গ বিজয় হয়েছে বলে দাবি ট্রাম্পের। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। হামলার ভয় আর আতঙ্ক উপেক্ষা করেই ইরানের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন হাজার হাজার মানুষ। যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করেনি তেহরান। এর আগে পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও কয়েক ঘন্টা পরেই ইরানের 2 সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বলা হলেও এর সঙ্গে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছে নেতানিয়াহু কার্যালয়। যুদ্ধবিরতি কার্যকরের পরও পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার পরপরই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে তেল আবিব। অন্যদিকে বুধবার ভোরেও ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধবন্ধের সুবাতাস বইতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে চলছে অ্যাডহক কমিটির সভা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা 6টায় শুরু হয় এই সভা। কমিটির সভাপতি তামিম ইকবাল এদিন বোর্ডে আসেন সভার নির্ধারিত সময়ের অনেক আগে। এরপর একে একে প্রবেশ করেন বাকি সদস্যরা। সশরীরে উপস্থিত হয়েছেন 7 জন, বাকিরা যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। এই সভার মধ্য দিয়ে কার্যনির্বাহী কমিটির ঘোষণা আসতে যাচ্ছে। ঘোষণা আসতে পারে স্থবির হয়ে থাকা ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। 13 এপ্রিল বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। আসন্ন হোম সিরিজের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে সভায়। মঙ্গলবার আমিনুল ইসলামের বোর্ডকে অবৈধ ঘোষণা করে অ্যাডহক কমিটির 11 সদস্যের তালিকা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এ ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।